দেখ এবার ব্যতিচার জিনিসটা বুঝে গেলি আগের দিন, কথা থামিয়ে দে। ব্যতিচার বা ইন্টারফেরেন্স এই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমরা দেখে নিলাম। আর তোদেরকে আমি একটু ভিডিও দেখতে বলেছিলাম, দেখেছিলি কি? ঢেউ দিয়ে তির্যক তরঙ্গের আকারে কী করে ব্যতিচার তৈরি হতে পারে, দেখিস না? ঠিক আছে, ভালো কাজ করেছিস। আজকে পড়বো এই যে ব্যতিচারগুলো তৈরি হচ্ছিল, ব্যতিচারের মধ্যে কয় ধরনের ব্যান্ড তৈরি হয়েছিল? দুই ধরনের। একটাকে বলছিলাম আমরা ডার্ক ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রাইট ব্যান্ড। গঠনমূলক ব্যতিচার আর একটা ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই যে অল্টারনেটিভলি এরকমভাবে তৈরি হচ্ছিল ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, মনে কর এটা ডার্ক, পরেরটা ব্রাইট, তারপরে ডার্ক ব্রাইট, এরকমভাবে তৈরি হচ্ছিল। এখন আমি বের করব ঝালর প্রস্থ। ঝালর প্রস্থ কথাটার মানে কি? ঝালর প্রস্থ মানে হচ্ছে এই যে পরপর দুটো ডার্ক দেখতে পাচ্ছিস, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা তাকে বলা হচ্ছে ঝালর প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ। ইংরেজি নামটাও জেনে রাখ, ফ্রিঞ্জ উইথ, ঝালর প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ। অথবা তুই বলতে পারিস পরপর দুটো ডার্ক ব্যান্ডের মধ্যবর্তী যে ডিস্টেন্স, পরপর দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যবর্তী ডিস্টেন্স, যে কোনো একটা। ঠিক আছে, আমরা দেখবো যে এই পরপর দুটো ডার্ক ব্যান্ড হোক বা পরপর দুটো ব্রাইট ব্যান্ড হোক, দুজনের ক্ষেত্রেই সেমই হয়, ঝালর প্রস্থটা একই হয়। বোঝা গেছে তো? তো এই ঝালর প্রস্থ বের করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটার দিকেই যাচ্ছে, একটুখানি দেখ। শুরু তো করেছিলাম ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষাটা দিয়ে। তো এইরকম হচ্ছে দুটো স্লিট, একটা S1 স্লিট, একটা S2 স্লিট, আর এইখানে একটা স্ক্রিন রাখা ছিল। এর আগের কি কি সিস্টেম ছিল আমার দেখানোর দরকার নেই, আমি জাস্ট এখানকার মেকানিজম দেখাবো। এবার দেখ, এই যে স্লিট দুটো আছে, তোর এখানে যা যা দরকার পড়বে সেগুলো আমি আগে ধরে নিচ্ছি। ডেটা হিসেবে আমার কী কী লাগবে? ডেটা হিসেবে লাগবে যে স্লিট থেকে পর্দার ডিস্টেন্স কত, পর্দার ডিস্টেন্স D, এটা আমার ধরে নেওয়া হয়েছে। স্লিট থেকে মানে ছিদ্র থেকে পর্দার দূরত্ব কত? D। এই যে ছিদ্র দুটো আছে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, তার সেটা একটা দূরত্ব থাকবে, তো এটাকে বলা হচ্ছে 2D। আমি ধরে নিচ্ছি 2D, স্মল ডিও ধরতে পারতাম, 2টাকে নাও ধরতে পারতাম। কোনো কোনো বই শুধু D দিয়ে করেছে, কোনো কোনো বই শুধু A লিখে করেছে, আমি 2 লিখলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, যে ফর্মটা আসবে দেখতে ভালো লাগবে। তো এইটা হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে এরপর থেকে তোকে যদি বলে দেয় যে ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5 মিলিমিটার, বলে দিল 5 মিলিমিটার, অনেক বড় বলে দিলাম যদিও, 5 মিলিমিটার বলে দিল, তুই কী করলি? 2Dর জায়গায় 5 মিলিমিটার না বসিয়ে 2 × D এর জায়গাতে 5 মিলিমিটার বসিয়ে দিলি, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান মানে 2D পুরোটা, মানে তোকে 5 মিলিমিটার এটাকে লিখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবি, ভুল করবিই করবি, আমি বলে দিলাম তারপরেও ভুল করবি, আর এটাই তোদের অভ্যাস, যেটা আমি বারবার করে ধরিয়ে দিই সেটাই তোরা ভুল করিস। ওকে, এদের দুজনের মাঝের একটা পয়েন্ট আছে, এটা আমি এইভাবে একটা মাঝের লাইন টেনে রাখছি। কেন টেনে রাখছি দেখ, এইখানে অল্টারনেটিভলি ডার্ক ব্রাইট তৈরি হচ্ছে। তো আমি সেন্টার থেকে স্টার্ট করবো, যে সেন্টারে কোন ব্যান্ড তৈরি হবে, ডার্ক ব্যান্ড তৈরি হবে না ব্রাইট ব্যান্ড তৈরি হবে। আগের দিন একটুখানি হিন্টস দিয়েছিলাম যে ওখানে সবগুলো এসে ওভারল্যাপ করে, পথ পার্থক্য 0 থাকে, বলেছিলাম না? দিয়ে হোয়াইট ব্যান্ড তৈরি হয়ে যায় ওই জায়গাটায়, হোয়াইট লাইটের ক্ষেত্রে বলেছিলাম তো। সেম জিনিসটা, এখান থেকে লাইট যাবে, লাইটকে আর আমি ওয়েভ আকারে না দেখিয়ে এরকম রশ্মি আকারে দেখিয়ে দিলাম। ঠিক আছে, লাইট যাচ্ছে, এই পয়েন্টটার নাম হচ্ছে C। আচ্ছা, বই নোটের মতো করে নাম দিয়ে দিচ্ছি আমি এটাকে, S1 S2 না বলে A আর B বলে দিচ্ছি, সুবিধা হবে। যেভাবে আমি নোটে লিখেছি সেইভাবে লিখছি। ঠিক আছে, এটাই আছে না নোটে, দেখতো A আর B। ওকে, দেখ AC পাথ আর BC পাথ, এদের দুজনের দৈর্ঘ্য সমান, AC = BC। ছবি দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটা একদম মিডিল পয়েন্ট, মাঝখান দিকে গেছে, তাই তো? তো যদি AC = BC হয়, তাহলে এর পথের দৈর্ঘ্য AC, এর পথের দৈর্ঘ্য BC, মানে পথ পার্থক্য কত রে? পথ পার্থক্য 0, পথ পার্থক্য ডেল্টা = 0। তো পথ পার্থক্য যখন 0 হয় তখন গঠনমূলক ব্যতিচার হয় না ধ্বংসাত্মক ব্যতিচার হয়? জানি না, আমি দুটো শর্ত জানি। কি কি শর্ত জানি? গঠনমূলকের ক্ষেত্রে 2n λ/2 হয়, ধ্বংসাত্মকের ক্ষেত্রে 2n + 1 λ/2 হয়। এই দুটোই আমার জানা আছে। এই দুজনের মধ্যে 0 কোথায় আসতে পারে? পথ পার্থক্য 0 কোনটাতে আসতে পারে? এটাতে 0 আসবে। n এর মান তুই সব থেকে কম 0 বসাতে পারিস, n এর মান 0 বসা, দেখ পথ পার্থক্য λ/2 আসছে। এখানে n এর মান 0 বসা, দেখ 0 চলে আসছে। তাহলে পথ পার্থক্য 0 এই কেসে সম্ভব, আর এই কেসটা কার ছিল? গঠনমূলকের ছিল। তার মানে এই জায়গাটার বদলে কি তৈরি হচ্ছে? গঠনমূলক ব্যতিচার তৈরি হচ্ছে, তাই না? অর্থাৎ এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্রাইট ব্যান্ড। কি তৈরি হচ্ছে এখানে? ব্রাইট ব্যান্ড। বুঝতে পারলি? এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় চরমপটি। কি বলা হচ্ছে এটাকে? কেন্দ্রীয় চরমপটি। কেন্দ্রীয় চরমপটি অলওয়েজ ব্রাইট ব্যান্ড হবে, কারণ এখানে পথের কোনো পার্থক্য থাকছে না, দশার কোনো পার্থক্য থাকছে না, দুজনে একই দশায় এসে উপরিপাতিত হচ্ছে বলে এই জায়গাটা ব্রাইট ব্যান্ড থাকছে। আর একই দশায় থাকতে গেলে জানি আমরা ব্রাইট ব্যান্ড হয়, তাই না? অপোজিট দশা, একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে, অপোজিট দশা যদি থাকে তবেই তো ডার্ক ব্যান্ড তৈরি হবে। ঠিক আছে, তো এটা সেন্ট্রাল কেস গেল।
এবার আমি যে কোনো একটা পয়েন্টে বের করতে চাইছি, ধরে নে এইখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা হচ্ছে পি। পয়েন্টটা কতটা দূরে, সি বিন্দু থেকে মানে সেন্টার থেকে শুরু করে এক্স ডিস্টেন্স দূরে আমি একটা পয়েন্টকে ধরে নিচ্ছি। কত ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট ধরে নিচ্ছি। এই পয়েন্টে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে না ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়েছে আমি জানি না। আমি জেনারেল একটা ক্যালকুলেশন করি যে এই দূরত্বটা কত, তারপরে আমি গঠনমূলকের একটা কেস করব, ধ্বংসাত্মকের একটা কেস করব, করলেই বুঝতে পারবি। আপাতত দেখ আগে এই এক্স দূরত্বটাকে বের করার জন্য তোকে আবার জিওমেট্রি হেল্প নিতে হবে। আলোক বিজ্ঞান শুধু জিওমেট্রি ইউজ করেছে, বুঝতে পারছিস জিওমেট্রি ইউজেসটা? দেখ কীভাবে করবো। এক্সটাকে বের করার জন্য কয়েকটা প্রসেস দেখ। প্রথমত এ আর পিকে যুক্ত করে দিই, মানে এখানে আলোক রশ্মি কোথা থেকে এসছে, এ বিন্দু থেকে এসছে, আর একটা বি বিন্দু থেকে এসছে। এইভাবে দুটো আলোক রশ্মি এসে পি বিন্দুতে পরিপাতিত হয়েছে। এদের পথ পার্থক্যের উপর ডিপেন্ড করবে ওখানে ব্রাইট না ডার্ক তৈরি হবে। ওকে, তো আমি এই পথ পার্থক্যটা যদি বের করতে চাই, দেখ পথ পার্থক্য কী করে বের করা যায় একটু দেখবি। আমি ছবি বেশি আঁকবো না, ইমাজিনেশন করে করার চেষ্টা করবো। দেখ আমি এরকম লিখছি যে এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি স্কোয়ার। একটু ছবির দিকে তাকা, আমি সময় দিচ্ছি তোদের। এই জিনিসটা আমি কোথা থেকে লিখলাম, কিভাবে লিখলাম। ভাব একটু ভাব। পেয়েছিস? কে কে পেয়েছিস বলতো? এপি সি, সি ত্রিভুজ নিতে গেলে হবে না, এইখানে একটা ত্রিভুজ আমাকে ড্র করতে হবে। আমি আর আঁকছি না, নোংরা হয়ে যাবে। এইভাবে একটা লাইন টেনে দিতে হবে এই জায়গাটা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই হলো পি, আর এটা এ, আর এটাকে আমি ডি বলে দিলাম। এখানে একটা ছেদবিন্দু পাবো, সেটাকে ডি বলে দিলাম। এইটা হলো এপি অতিভুজ, বুঝতে পারছিস তো? অতিভুজ। আচ্ছা এই যে ডিস্টেন্সটা মানে এখান থেকে শুরু করে এত দূর, সেটা তো পর্দার দূরত্ব, ক্যাপিটাল ডি, ভূমি। আর এই যে লম্ব এইটুকু যে দৈর্ঘ্যটা, দেখ আমি টোটালটাকে এক্স ধরেছি, এই পুরোটা 2D আছে, তাহলে অর্ধেকটা ডি, তার মানে এই অর্ধেকটাও ডি, এই ডিস্টেন্সটা তাহলে স্মল ডি, তাই না? তাহলে ডি যদি পুরো এক্স থেকে আমি স্মল ডি মাইনাস করে দিই, তবে এটা পেয়ে যাবো এক্স মাইনাস ডি। কে কে বুঝিস নি বলতো? সবাই বুঝে গেছিস? সিম্পল জিওমেট্রি আছে, ঠিক আছে। এটা এক নম্বর একটা ইকুয়েশন গেল। একই রকমভাবে আমি আরও একটা লিখছি এই ছবি থেকেই, বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। একটু মিলা ছবির সাথে কোথায় আছে। বিপি অতিভুজ, তাই না? ডি মানে এটা এটা ভূমি হয়ে গেল ডি, আর এই দূরত্বটা হয়ে গেল লম্ব। এই দূরত্বটাকে আমি লিখেছি এক্স প্লাস ডি। এতটুকু তো এক্স আছেই রে, তাহলে এইখানে এইটুকু এক্সট্রা আসবে, যে এটার সমান করে এখানে এইটুকু এক্সট্রা আসছে, তাই না? এই এক্সট্রাটাকেই বলা হচ্ছে স্মল ডি, বিকজ এটা স্মল ডি হয়েছে। তাহলে এটাকে পারবো আমরা এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। বোঝা গেছে? ছবিতে একে দেখানোর কোনো দরকার নেই, নোংরা হয়ে যাবে। ব্যাস, এই 1 আর 2 নম্বর সমীকরণ হলো। আচ্ছা এবার তুই করবি 1 মাইনাস 2, না 2 মাইনাস 1 করবি। কেন 2 মাইনাস 1 করলাম বলতো? 2 বড় আছে, বিপি স্কোয়ার বড়। ওকে, তো এটা যদি করা যায়, বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার করা যায়। আচ্ছা এই বিপি স্কোয়ার প্লাস স্কোয়ার থাকলে একবার প্লাস একবার মাইনাস, নাকি রে? একবার প্লাস একবার মাইনাস। আর এই সূত্রটা বলতে পারবি কেউ? ছাতার মাথা পারবি, 4xd। জানতি কে কে? 4ab সূত্র। এখন সবাই হাত তুলবি, জানি আমি 4ab সূত্র এটা, ঠিক আছে। এবার দেখ, যদি নাও পারিস সূত্রটা ভুলেও যদি গিয়ে থাকিস, তো ফর্মুলা ভেঙে দে না, a স্কোয়ার 2ab b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab b স্কোয়ার, অটোমেটিক চলে আসবে। আচ্ছা এই জায়গাটা এবার অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে, কষ্ট হবে মানতে, একটু ভালো করে বুঝবি। এই জায়গাটা খুব কষ্ট হবে, হয়তো প্রথম দিকে মানতেই পারবি না। বলি, এই যে বিপি আর এপি দেখতে পাচ্ছিস ছবিতে চলাই, বিপি মানে এখান থেকে শুরু করে এত দূর, আর এপি মানে হচ্ছে এই জায়গাটা থেকে শুরু করে এত দূর, ঠিক আছে। আমি বিপি আর এপিকে নিয়ারলি ইকুয়ালস টু ধরবো। বিপি আর এপি নিয়ারলি ইকুয়ালস টু মানে একই রকম, ছবিতে দেখে মনে হচ্ছে না যে বিপি আর এপি সমান। আমি তোদের একটা এক্সাম্পল দিই। মনে কর আমি ওই দেওয়ালের কাছে গিয়ে একটা লাইট ধরেছি, ঠিক আছে, লেজার লাইট নিয়েছি। লেজার লাইটটা ডিরেক্ট এসে এখানে পড়বে, এই জায়গাটায় পড়বে। এবার আমি লেজার লাইটটাকে যদি একটু বাঁকিয়ে দিই, তাহলে লেজার লাইটটা এখানে এসে পড়বে। দেখ এইভাবে যে লেজার লাইটটা আছে সেটা একদম পারপেন্ডিকুলার, তাই তো? আর যেটা এইভাবে যাচ্ছে সেটা একটু তির্যক আছে। তবে পারপেন্ডিকুলারটা কি খুব বেঁকে গেছে? খুব একটা বেঁকে যায়নি, বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই যে ডিস্টেন্সটা যেটা পারপেন্ডিকুলার, সেটা সব থেকে মিনিমাম ডিস্টেন্স। আর এরপরে যতগুলো ডিস্টেন্স পাবো, যত দূরে নিয়ে যাবো, সেগুলো সব থেকে বড়ো হবে। যত দূরে যাবো তত বড়ো হবে। তো আমি এটাকে যদি 5 মিটার ধরি দেওয়াল থেকে শুরু করে, তো দেওয়াল থেকে শুরু করে এইখানে যে পয়েন্টটা, সেটা 5.00001 মিটার হবে। একটা এক্সাম্পল নিচ্ছি। তো
তো ওটাকে কি আমি 5 মিটার বলতে পারি না? দুটোকে আমি 5 মিটার ধরে নিতে পারি। তো সেই জিনিসটা আমি এখানে করছি যে এপি আর বিপি, এই এবি কোথায় আছে? একদম দেওয়ালের কাছে আছে। ওইখান থেকে লাইট যাচ্ছে কোথায়? আমার বোর্ডের উপর। এটা হলো বোর্ডের উপর লাইট এসে পড়ছে। তো একটা এখানে পড়ছে, একটা এখানে পড়ছে, একটা এখানে পড়ছে ধরে নে। তাহলে এদের মধ্যে খুব একটা তো ডিস্টেন্স নেই, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিতে পারি বিপি ইজ ইকুয়াল টু এপি। এবার আপত্তিটা তোদের কোথায় হবে? এই জায়গায় আপত্তি হবে। বিপি আর এপিকে তো সমান ধরে নিয়েছি, তাহলে বিপি আর এপি যদি সমান হয় আমি এটাকে 2 বিপি বলে দিই, ঠিক আছে? 2 বিপি বলে দিই। এখানে বিপি মাইনাস এপিকে সমান ধরে নিয়েছি, তাহলে এটা 0 হয়ে গেল না? কাজের কাজ তো কিছুই হলো না। দেখ এখানে আমি 0টা আবার করতে পারবো না, সমান অবশ্যই, কিন্তু আমি মান কী নিয়েছিলাম? একটা নিয়েছিলাম 5 মিটার আর একটা নিয়েছিলাম 5.0001 মিটার, ঠিক আছে? আমি চাইছি কি পথের পার্থক্য মানে এই বিপি আর এপির মধ্যে ডিফারেন্স চাইছি, তাই তো? তুই যদি এখান থেকে ডিফারেন্সটা বের করিস তাহলে ডিফারেন্সটা পাবি 0.001 মিটার, এটা পাবি। এটাকে তুই 0 ধরে নিতে পারিস, কিন্তু আমার এই এতটুকু দৈর্ঘ্যটাই দরকার, যে পথ পার্থক্যটা কত, বোঝা গেছে? যদি আমার এটা দরকার না পড়তো আমি এটাকে 0 ধরে কাজ চালিয়ে দিতাম, বুঝতে পেরেছিস? তাহলে যেহেতু এখানে বিপি আর এপি নিয়ারলি ইকুয়ালস করেছি, প্লাসের সময় দুজনকে যোগ করে দিলাম ঠিকই, কিন্তু মাইনাসের সময় এদেরকে যোগ বিয়োগ করবি না, এটাকে ডেল ধরে নিবি, যে পথের পার্থক্য হচ্ছে বিপি মাইনাস এপি, সামান্য একটা পার্থক্য 0.001, যেটাকে আমি ডেল ধরে নিচ্ছি, বোঝা গেল? ওকে, সহজেই বুঝে গেলি তোরা। এটা হচ্ছে 4xd। এবার দেখ তোদেরকে যেটা বললাম যে এই ডিস্টেন্সটা সি বিন্দুর ডিস্টেন্সটা তো খুব বেশি ডিফারেন্স পার্থক্য নেই, তো এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি ক্যাপিটাল ডি বলেছি, বুঝতে পারলি? আরেকবার ইমাজিন কর, দেওয়াল থেকে শুরু করে বোর্ডের মাঝখান পর্যন্ত 5 মিটার, তো দেওয়াল থেকে শুরু করে এত দূর পর্যন্ত 5.001 মিটার, তাই না? তার মানে দুটোকে আমি 5 মিটারই ধরতে পারি। তো সেই জিনিসটাই করছি আমি এখন, এই যে বিপি এপি আর এই ডিস্টেন্সটা প্রত্যেকটাকে আমি সমান ধরে নিচ্ছি, হয়েছে? এবং সমান যদি ধরে নিই তাহলে এই জায়গাটা পাবো 2 ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা 4xd, এমনটাই পাবো না? বলে এত দূর পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? কাজ অনেকটাই হয়ে গেছে। এবার ডেল্টাটা বের করবো, যার জন্য লাফাচ্ছিলাম এতক্ষণ ধরে। ডেল্টা ইকুয়াল টু 4xd বাই 2d, সিম্পলিফাইড ফর্ম হচ্ছে 2xd বাই ক্যাপিটাল ডি। ওকে, তো এই ডেল্টাটাকে মুখস্থ করে নিবি, পথ পার্থক্যটা, এটা কাজে লাগবে বারবার। এই পথ পার্থক্যটাকে মুখস্থ করে নিতে হবে। পথ পার্থক্যটা কি? 2xd বাই ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডিটা হচ্ছে পর্দার দূরত্ব, আর স্মল ডি, এখানে দেখ শুধু স্মল ডি নেই কিন্তু 2d আছে, খেয়াল করেছিস? তো 2 স্মল ডি যেটা আছে সেটা হচ্ছে ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান। যদি কোনো বইতে এরকম থাকে বা তোরা যদি কোথা থেকে পড়ে থাকিস এরকম পড়ে থাকিস যে x ইন্টু 2d এর জায়গায় a বাই ডি, এটাও ঠিক, ওরা 2dকে এ ধরে নিয়েছে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা বেরোলো 2xd বাই ডি। এটা কি বেরোলো রে? পথ পার্থক্য বেরোলো। বল 2dটা, এই যে 2 ইন্টু ডি যেটা, এটা আচ্ছা, 2টা তো 2ই আছে, আর বিপিটাকে আমি ডি লিখেছি। কেন বিপিটাকে ডি লিখেছি দেখ, এই যে বিপি লেন্থটা ছবিতে মনে হচ্ছে বিপি লেন্থ আর এই লেন্থ দুজন সমান না, বিপি তো অনেক বড়, এটা ছোট, কিন্তু এই যে গ্যাপটা সেই গ্যাপটা আমি অনেক কম দেখেছি, এটা অনেক বড় গ্যাপ আছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝানো, এখানেই বোঝাচ্ছি। দেখ মনে কর এইখানে পর্দা আছে, এখান থেকে আমি লাইট চালাচ্ছি, এটা হলো একদম সেন্টার পয়েন্ট, মানে আমি যদি লাইট এইভাবে চালিয়ে দিই তাহলে এইটা একদম পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, এবং সেই ডিস্টেন্সটাকে আমি বললাম 5 মিটার, ঠিক আছে? এবার লাইটকে তো আমি চাইলে এখানেও ফেলতে পারি বা এখানেও ফেলতে পারি, তাই না? ওপরের কেসটাকে নিচে রেখে দিচ্ছি, নিচে ফেলছি, লাইটটাকে আমি এইভাবে নিয়ে যাচ্ছি। এই ডিস্টেন্সটা কত বললাম? 5.001 মিটার বললাম, বুঝতে পারছিস তো? এদের দুজনের মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? আমি এটাকে 5 মিটারই ধরতে পারি, সেই কাজটাই করেছি, যে বিপিটা আর এই ডিস্টেন্সটা দুজনই সেম, দুজনই হচ্ছে ক্যাপিটাল ডি, বোঝা গেছে? 5-এর জায়গায় ক্যাপিটাল ডি, সেই জন্য এটার জায়গায় আমি ক্যাপিটাল ডি বসিয়ে দিয়েছি। এবার রাশিমালা কমপ্লিট হলো এই জায়গাটা, ডেল্টা ইকুয়াল টু 2xd বাই ডি। এটা করবো না, এটা বের করলাম, এবার কাজে লাগাবো। কীভাবে কি কাজে লাগাই দেখ। এবার আমরা করব গঠনমূলক ব্যতিচার তৈরি হচ্ছে না ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হচ্ছে, সেটা কোন ধরনের ব্যতিচার তৈরি হচ্ছে, গঠনমূলক নাকি ধ্বংসাত্মক, দুটো কেস আছে। আমি ধরে নিচ্ছি পি পয়েন্টে গঠনমূলক ব্যতিচার তৈরি হচ্ছে, এটা আমার উপর ডিপেন্ড, আমি ধরে নিচ্ছি পি পয়েন্টে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। তো যদি পি পয়েন্টে গঠনমূলক ব্যতিচার তৈরি হয় তাহলে পথ পার্থক্য কী হবে? ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হবে। পড়েছিস তোরা, আজকে লিখলি, ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হবে। ওকে, ডেল্টার জায়গায় কী পেয়েছিস তুই পথ পার্থক্য? 2xd বাই ডি 2n ল্যামডা বাই 2। যদি সিম্পলিফাই করিস তাহলে x ইকুয়াল টু পাবি ডি এন ল্যামডা বাই 2d। খেয়াল কর 2dটা কিন্তু একটাই,
টু আর ডি আলাদা কিছু না, টু ডি একসাথে আছে, টু ডি হচ্ছে এইটুকু ডিস্টেন্সটা। আচ্ছা তাহলে কী পেলি তুই এই জায়গাটায়, ডি এন ল্যামডা বাই টু ডি, এটাকে তোকে মুখস্থ রাখতে হবে। এটা কি পাওয়া গেল, এই যে এক্সটা মানে এই ডিস্টেন্সটা এটা কত, ডি এন ল্যামডা বাই টু ডি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এনটা কি এনতম ব্যতিচার তৈরি হয়েছে মনে কর, এখানে এন মানে কি এনতম ব্যতিচার, এনতম গঠনমূলক ব্যতিচার। তো সেটা বোঝানোর জন্য আমি এখানে সাফিক্সে একটা এক্সএন দিয়ে দিলাম যে এনতম গঠনমূলক ব্যতিচারটা কতটা দূরে তৈরি হবে, এক্সএন দূরে, এবং সেই এক্সএনটাকে বের করবো আমরা এইভাবে ডিএন ল্যামডা বাই টু ডি করে। বোঝা গেল? ধর তোর দরকার আছে যে পঞ্চম ব্রাইট ব্যান্ড কোথায় তৈরি হয়েছে, সেন্টার থেকে, তুই কী করবি, এনের জায়গায় 5 বসাবি, তাহলে 5 ডি ল্যামডা বাই টু ডি, বাকি ডি ল্যামডা টু ডি দেওয়া থাকবে, বা তুই মেজার করতে পারবি, বসিয়ে দিবি, ডিস্টেন্সটা পেয়ে যাবি যে কতটা দূরে তৈরি হবে। বোঝা গেছে? আচ্ছা আমার উদ্দেশ্য কী ছিল রে, ঝালর প্রস্থ বের করা। ঝালর প্রস্থ মানে কি বলেছিলাম, পরপর দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে ডিস্টেন্স, পরপর দুটো ডার্ক ব্যান্ডের মধ্যে ডিস্টেন্স, এটাই বলেছিলাম না? আচ্ছা আমি তো এখানে এনতম ব্রাইট ব্যান্ডটা পেয়েছি, এর পরবর্তী যে ব্রাইট ব্যান্ডটা আছে মানে এর উপরে যে ব্রাইট ব্যান্ডটা থাকবে সেটা এন প্লাস ওয়ানতম হবে। বোঝা গেছে? তাহলে এন প্লাস ওয়ানতমর জন্য যে ডিস্টেন্সটা পাবো এক্স এন প্লাস ওয়ান, এটাকে আমি লিখছি এরকম, বল ভুল করেছি? এনতম ছিল এন ছিল, পাঁচতম ছিল 5 ছিল, 6তম এসে তো 6 লিখেছি। বোঝা গেছে? আর তোকে বললাম যে ঝালর প্রস্থ, ঝালর প্রস্থকে কী দিয়ে প্রকাশ করে ভুলে গেলাম, আচ্ছা এফি লিখে দিই, ঝালর প্রস্থ ওয়াই দিয়ে প্রকাশ করে। ঝালর প্রস্থ এটাকে বলেছিলাম কি যে 6তম মাইনাস 5তম, এটাই তো বলেছিলাম, 5ই লিখে দিচ্ছি আবার, 5তম, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, তো মাইনাস কর, এটাকে একবার বসাবি, এটাকে একবার বসাবি, মাইনাস করলে আসবে ডি ল্যামডা বাই টু ডি, নাকি মাইনাস করে দেখাবো আবার, করা যাচ্ছে তো, ডি ল্যামডা বাই টু ডি আসবে। এইটা হচ্ছে ঝালর প্রস্থের রাশিমালা, যেগুলো যেগুলো আমি খোপ করে দিচ্ছি এই রাশিমালাগুলো মুখস্থ রাখতে হবে। ডি ল্যামডা বাই টু ডি এটা করলাম আমি কিসের জন্য, গঠনমূলক ব্যতিচারের জন্য করলাম। হয়েছে ক্লিয়ার? কারো সমস্যা আছে? ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য একই রকমভাবে করতে হবে। দেখ ধ্বংসাত্মক ব্যতিচারের কাজটা তোদের নিজেদের থাকবে, বাড়ির হোমওয়ার্ক থাকবে, এটা আমি শুধু একটুখানি বলে দিচ্ছি শুনে নে। ধ্বংসাত্মক ব্যতিচারের চেঞ্জ কোথায় হয়ে যাবে, ডেল্টাতে এসে, 2n না থেকে এখানে হয়ে যাবে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, তাহলে এখানে 2n প্লাস 1 থাকবে, 2 2 কাটছে না, নিচে একটা 4 চলে আসবে, ডবল হয়ে যাবে, 2n প্লাস 1 দিয়ে থাকবে, পরে আবার এখানে 2 ধর এরকম এসছে, একটু বলবি রাশিমালাটা কী এসছে, ডি 2n প্লাস 1 ল্যামডা বাই 4 দিয়েছে না, এক্স এনের মানটা দেখতো ধ্বংসাত্মকের ক্ষেত্রে, এটাই আছে তো, ব্যাস। এবার তুই যখন এক্স এন প্লাস 1 করবি তখন তাকে এই জায়গাটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তুই 2 লিখবি আর এনের জায়গায় লিখবি এন প্লাস 1, বুঝতে পারলি ভুলটা? এই জায়গাটা কিন্তু অনেকে মিস্টেক করে, এখানে একটা প্লাস 1 করে দিলে হয়ে গেল ভাবছে, কিন্তু আমাকে বসাতে হবে এনের জায়গাতে এন প্লাস 1, এই মিস্টেকটা যেন না হয়। হয়েছে? তারপরে এদেরকে মাইনাস করবি, দেখবি এই রাশিমালাটাই আসবে ঝালর প্রস্থ। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল পরপর দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে যা ডিস্টেন্স, পরপর দুটো ডার্ক ব্যান্ডের মধ্যে একই ডিস্টেন্স, অর্থাৎ ব্যতিচারের ক্ষেত্রে ঝালরের প্রস্থ সেম হয় দুজন সবার ক্ষেত্রে। হয়েছে? এবং ঝালর প্রস্থ সব ক্ষেত্রেই সমান বেধের, ডি ল্যামডা বাই টি, দেখ ডি হচ্ছে এই ডিস্টেন্সটা, ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, 2d এই ডিস্টেন্স, এগুলো সব তো ফিক্সড আছে, এগুলো তো চেঞ্জ করছি না। বুঝতে পারছিস? তার মানে আমি 5 নম্বর ঝালর প্রস্থ দেখি, 6 নম্বর ঝালর প্রস্থ দেখি, 7 নম্বর যাই দেখি না কেন, সবার বেদ একই হবে, ঝালর প্রস্থ কখনো কম বেশি হয় না। কোথায় কম বেশি হবে, অপবর্তন পড়বো সেখানে কম বেশি হবে। ঠিক আছে? এই গেল তোদের ঝালর প্রস্থের ক্যালকুলেশন, যে ঝালর প্রস্থ কী করে বের করতে হয়। এবার তোদের আছে ঝালর প্রস্থের নির্ভরতা, ঝালর প্রস্থ কী কী বিষয়ের উপর নির্ভর করে। দেখ নির্ভরতা মুখস্থ করার কোনো দরকার নেই, তোর এই রাশিমালাটা তোকে মুখস্থ করতেই হবে, তো এখান থেকে দেখে দেখে তুই নির্ভরতা বলবি, তাই তো? ওয়াই কিসের উপর ডিপেন্ড করছে, ক্যাপিটাল ডি এর উপর ডিপেন্ড করছে। ক্যাপিটাল ডি কি, ছিদ্র থেকে পর্দার দূরত্ব, তার মানে ছিদ্র থেকে পর্দার দূরত্ব যত বেশি হবে, ডি যত বেশি হবে ওয়াই তত বেশি হবে, ঝালর প্রস্থ তত বেশি হবে, বোঝাই যাচ্ছে। আচ্ছা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, যত বেশি তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করবো তত বেশি ঝালর প্রস্থ পাওয়া যাবে, বোঝা গেছে। 2d মানে ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান, ব্যবধান যত কমাবো ঝালর প্রস্থ তত বাড়বে, কারণ নিচে আছে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরও একটা সম্পর্ক আমি লিখে দিয়েছি এক্সট্রা, সেটা হচ্ছে যে প্রতিসরাঙ্কের উপর কী করে ডিপেন্ড করে। দেখ প্রতিসরাঙ্কের এখানে রাশিমালাই নেই, তাহলে প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করে কী করে ল্যামডার উপর ডিপেন্ড করে, মানে প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করে। আর ল্যামডার সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, ল্যামডা প্রপোর্শনাল টু 1/μ, তাহলে মিউ বাড়তে গেলে ওয়াই কমে যাবে, মিউ কমতে গেলে ওয়াই বেড়ে যাবে, বোঝা গেল? তো কখনো কখনো প্রতিসরাঙ্ক দিয়ে দিতে পারে, তুই ভাববি যে এখানে তো নেই রাশিমালা, ওই জন্য আমি লিখেও দিয়েছি। তাহলে ঝালর প্রস্থের নির্ভরতা হয়ে গেল, বুঝতে পেরে গেছিস? সমস্যা এই জায়গাটাতেই হবে তোদের যে এপি আর বিপি সমান, কিন্তু মাইনাস করলে 0 করা যাবে না, মাইনাস করলে যে ছোটো মানটা পাবো সেটাও আমার দরকার, ওই পথ পার্থক্যের জন্যই আমি এত কাজ করছি। যাই হোক, এবার তোদের ঝালর প্রস্থ বের করতে দিবে, কিন্তু পথটাকে এরকম রাখবে না, পথের মাঝখানে একটা কাচের ব্লক ঢুকিয়ে দিয়েছে,
কেন এই জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে, এগুলো এই সব এক্সপেরিমেন্ট করা অনেক কিছু তৈরি করা যায়, অনেক কিছু আবিষ্কার করা যায়, অনেক কিছু গণনা করা যায়। তো সেই জন্য তোদের এই থিওরিটা আছে তোদের মধ্যে, যে এর মধ্যে যে কোনো একটা পাথে আমি একটা কাঁচ ফলককে ঢুকিয়ে দিলাম, তাহলে এতে করে ঝালর প্রস্থ কি চেঞ্জ হবে সেটা আমাকে দেখতে হবে। যদি চেঞ্জ হয় কতটা চেঞ্জ হবে, ঝালর প্রস্থের যে ব্রাইট ব্যান্ড সেন্ট্রাল, সেই সেন্ট্রালটা কি এখানেই থাকবে নাকি ওপর নিচে সরে যাবে কোনো জায়গায়, সেটা আমাকে দেখতে হবে। কেন আমি এই কথাটা বলছি, কারণ সব খেলা হচ্ছিল পথ পার্থক্যের ওপর, তাই না? আর তুই দেখছিস এখানে একটা কাঁচ ফলক ঢুকে গেছে, তার মানে পথ পার্থক্য চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই জায়গায় তোদের একটা কনসেপ্ট ঢোকাতে হবে, সেটা হচ্ছে আলোকীয় পথ, অপটিক্যাল পাথ। আমরা আলোর ক্ষেত্রে, মানে আলোর তরঙ্গ তত্ত্বের ক্ষেত্রে যতগুলো পথ পার্থক্য নিচ্ছি বা পথের ডিস্টেন্স নিচ্ছি, সব কিন্তু আলোকীয় পথ নিচ্ছি। এখন পর্যন্ত আমি উল্লেখ করিনি, এখন উল্লেখ করছি। আলোকীয় পথ জিনিসটা কি দেখ, আলোকীয় পথ হচ্ছে, মনে কর এটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আলো x দূরত্ব গেল, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত রে? 1। তাহলে দূরত্ব ইন্টু প্রতিসরাঙ্ক করলে যেটা পাবো সেটা হচ্ছে ওই মাধ্যমের আলোকীয় পাথ। মনে কর কাঁচ মাধ্যমের মধ্যে দিয়ে আলো গেল, কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, x দূরত্ব গেল, তাহলে ওর আলোকীয় পাথ হচ্ছে মিউ ইন্টু এক্স। বুঝতে পারছিস? যে মাধ্যমের মধ্যে দিয়ে যাবে। মনে কর জল মাধ্যম নিলাম, তার প্রতিসরাঙ্ক মিউ 2, ওর মধ্যে দিয়ে টি দূরত্ব গেল, তাহলে মিউ 2 ইন্টু টি, এটা হচ্ছে ওর আলোকীয় পাথ। বোঝা গেছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আলোকীয় পথ কথাটা উল্লেখ করলাম না কেন? তার কারণ আমি এতক্ষণ পর্যন্ত যা কেস নিয়েছিলাম সবগুলো বায়ু মাধ্যম নিয়েছিলাম, আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে দূরত্ব ইন্টু প্রতিসরাঙ্ক করলে ওটাই পাওয়া যাচ্ছে। আলোকীয় পাথ আর নর্মাল পাথ সেম জিনিস। আলোকীয় পাথের তাৎপর্য কি তোদের হর্সে সুন্দর করে লিখে দেওয়া আছে, ভালো করে মুখস্থ করবি, আমি বলে দিচ্ছি। আলোকীয় পথের তাৎপর্য হচ্ছে যে কোনো একটা কণা বায়ু মাধ্যমে x দূরত্ব যেতে যে সময় নিবে, ঠিক আছে? কোনো একটা কণা বলতে লাইট পার্টিকেল বায়ু মাধ্যমে এখান থেকে এত দূর x দূরত্ব যেতে যে সময় নিবে, কাঁচ মাধ্যমের মধ্যে যদি ঢোকে তাহলে মিউ x দূরত্ব যেতে সেই সময়টাই নেবে, মিউ x দূরত্ব যেতে সেই সময়টা নেবে। মিউটা কি? ওই কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। বোঝা গেছে? এটা হচ্ছে আলোকীয় পাথের তাৎপর্য, সময়টাকে সেম রাখা হচ্ছে। তাহলে এই কনসেপ্টটাকে এখন এর মধ্যে ঢুকিয়ে দেবো। কেন? কারণ এখন আমি কাঁচ ইউজ করছি, আর যখনই কাঁচ ইউজ করছি প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে গেল। প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে গেল তার মানে দেখ, প্রতিসরাঙ্ক চেঞ্জ কোথায় লিখলাম, হ্যাঁ, প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে গেল তার মানে আলোকীয় পাথের কনসেপ্টটাকে এখন ঢোকাতে হচ্ছে আমাকে। এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম না 1 ছিল বলে। চল এবার ক্যালকুলেশনটাকে আমি চেঞ্জ করছি। এই ক্যালকুলেশনটাতেও তোকে 2xd এতদূর পর্যন্ত তোকে করতেই হবে। এই যে পথ পার্থক্য কত, 2xd/d, এই কাজটা তোর লাগবেই। এই কাজটা কি? এদের মধ্যে ডিফারেন্স। তো দেখ, পথ পার্থক্য যদি বের করতে হয়, প্রথমত এই যে পথটা এ থেকে পি পর্যন্ত, আমি এখানে লিখছি এ থেকে শুরু করে পি পর্যন্ত অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ, এটা আমি বের করতে চাইছি। দেখ কীভাবে বের করব। এইটুকু কাচের ব্লক নিয়েছি, কাচের ব্লকের লেন্থ আমি ধরে নিচ্ছি টি। কতটা বেদের আছে? টি বেদের আছে। তাহলে বায়ু মাধ্যমে আলোকরশ্মি কতটা যাচ্ছে? বায়ু মাধ্যমে আলোকরশ্মি যাচ্ছে এপি মাইনাস টি, এতটা ডিস্টেন্স যাচ্ছে, তাই না? টোটাল ডিস্টেন্স কত? এপি, আর এইটুকু হচ্ছে টি। তাহলে টি তো বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে না, তাই এপি থেকে আমি টি মাইনাস করে দিলাম। এটা হয়ে গেলো বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে কতটা যাচ্ছে। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1। তাহলে বায়ু মাধ্যমের অপটিক্যাল পাথ পেয়ে গেলাম। বাকি আলোটা কোথা দিয়ে গেছে? বাকি পাথটা গেছে টি বেদের কাচের মধ্য দিয়ে, তাহলে টি ইন্টু কাচের প্রতিসরাঙ্ক মিউ, এইটুকু পাথ গেছে এই বরাবর। এটা হলো অপটিক্যাল পাথ। এবার আমি বের করছি বি থেকে পি বরাবর, বি থেকে পি অপটিক্যাল পাথ বের করছি, বি থেকে পি অপটিক্যাল পাথ। ঠিক আছে? দেখ, বি থেকে পি যখন অপটিক্যাল পাথটা করব, এই পাথে কিন্তু কোনো কাচ ফলক নেই, আছে? তাহলে পুরোটাই বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে গেছে, মানে বিপি ইন্টু কী পাবো? 1 পাবো। তাহলে এখন যদি আমাকে পথের পার্থক্য দেখতে হয় ডেল্টা, তাহলে আমি লিখব বিপি মাইনাস, এটা কি লিখব? বিপি মাইনাস এপি মাইনাস টি মাইনাস টি মিউ। দেখ তো আমি এটা লিখবো কিনা, দেখ আমি এটা লিখছি কিনা। বিপি থেকে এই পুরোটাকে মাইনাস করেছি, ঠিক আছে? আচ্ছা একটু সাজিয়ে লিখি, বিপি মাইনাস এপি মাইনাস মাইনাস প্লাস টি মাইনাস টি মিউ, বা বিপি মাইনাস এপি মাইনাস টি কমন নিই, মিউ মাইনাস 1 হবে। ভুল করেছি কিছু? প্লাস টি কমন নিতে গেলে 1 মাইনাস মিউ হতো, তো আমি এইভাবে সাজালাম, নোটে যেমন করেছি তেমন সাজালাম। এই যে রাশিমালাটা পেলাম পথ পার্থক্য ডেল্টা, দেখ বিপি মাইনাস এপি মানে বিপি থেকে এপি মাইনাস করলে আমি আগের ক্যালকুলেশনে করে রেখেছিলাম। এটা তো বিপি মাইনাস এপি ছিল, কত বেরিয়েছিল? 2xd/d। এটা এখানে বসাবো 2xd/d।
মাইনাস একটা এক্সট্রা টার্ম পেয়ে গেলাম টি মিউ মাইনাস ওয়ান। এইটা হচ্ছে এখনকার পথ পার্থক্য এই কাজ ব্লকটাকে ঢোকানোর জন্য। বুঝতে পারলি? তাহলে চেঞ্জ কোথায় নিয়ে আসলাম, একটা অপটিক্যাল পাথকে এর মধ্যে ইন্ট্রোডিউস করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার সেই একই রকমভাবে আবার গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের কাজ করব, তাই তো? আমি গঠনমূলক দেখিয়ে দিচ্ছি, তোরা ধ্বংসাত্মকটা বাড়িতে দেখবি নিজেরা। দেখ, গঠনমূলকের ক্ষেত্রে মন দে এদিকে। গঠনমূলকের ক্ষেত্রে ডেল্টাটাকে হতে হবে 2n ল্যামডা বাই 2। ডেল্টার জায়গায় লিখব 2xd বাই ডি টি মিউ মাইনাস 1 ইন্টু এন ল্যামডা, কাটাকাটি করে দিয়েছি। ঠিক আছে রে, 2xd বাই ডি এন ল্যামডা, এটাকে নিয়ে চলে যাবো পারে। আচ্ছা, এখান থেকে এক্স বের করতে গেলে পাবো ডি বাই 2d, ব্র্যাকেটের মধ্যে পাবো এন ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1। বোঝা গেছে? রাশিমালাটা মুখস্থ রাখা খুব একটা কঠিন কিচ্ছু না। দেখ, ডি এন ল্যামডা বাই 2d আছে, ওটাই আছে না আগের মতো, ডি এন ল্যামডা বাই 2d, শুধু একটা এক্সট্রা টার্ম এসছে টি ইন্টু মিউ মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি বের করলাম আমি? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বের করলাম। এনতম গঠনমূলক ব্যতিচার, তাই আমি বোঝানোর জন্য এখানে সাফিক্সে এন লিখে দিলাম যে এটা এনতম গঠনমূলক ব্যতিচার সেন্টার থেকে কত দূরে তৈরি হবে। আচ্ছা, সেন্টার কোথায় আছে সেটা একটু খুঁজি। আমি তোদেরকে বললাম না যে সেন্টারটা শিফট করে যাবে নাকি, দেখা যাক। সেন্টারে যে ব্রাইট ব্যান্ডটা তৈরি হয় তার জন্য এনের মান কত? এনের মান 0। ভেরি গুড। তাহলে সেন্টারের জন্য, কেন্দ্রীয় চরমপটির জন্য এন ইজ ইকুয়াল টু হবে 0। এখানে এনের জায়গায় 0 বসাতো, এক্স কত পাওয়া যাচ্ছে? x0 পাওয়া যাচ্ছে ডি বাই 2d ইন্টু টি মিউ মাইনাস 1, এটাই পাওয়া যাচ্ছে তো? দেখ, এখন কিন্তু x0-র মান 0 আসলো না। যদি 0 না আসে তাহলে সেন্টার 0 বিন্দুতে নেই। সেন্টার কি হয়েছে? পজিটিভ কোয়ান্টিটি এসছে। এটা পজিটিভ কী করে বুঝলাম? এটা সবাই পজিটিভ, আর মিউ তো সবসময় একের থেকে বড়ই হয়, তাহলে মিউ মাইনাস 1 পজিটিভ কোয়ান্টিটি, তার মানে ওপর দিকে শিফট করে গেছে। সেন্টার হয়তো এই সব জায়গায় কোথাও আছে। এবার সেন্টার থেকে ডিস্টেন্স সেখানে তোকে বলে দিয়েছে। বুঝতে পেরেছিস এতটুকু? ক্লিয়ার হয়েছে? থিওরি ক্লিয়ার হয়ে গেছে? বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবি, তোদের থিওরি শেষ হয়ে গেল। এবার বইটা বের কর, কিছু উদাহরণের প্রবলেম করিয়ে দিই। আচ্ছা, কৌণিক বেদটা ছুটে গেল, করে দিচ্ছি। দেখ, কৌণিক বেদটা একটুখানি বলে দিচ্ছি। কৌণিক বেদ জিনিসটা কি? এই যে দেখ, এখানে এই দুটো স্লিট আছে তো, একটু নোংরা করছি, এই জায়গাটাতেই বুঝ। এই যে দুটো স্লিট আছে, কথা বলিস না, এই যে দুটো স্লিট আছে, এখানে পি বিন্দু তৈরি হয়েছে। তো এই পি বিন্দুটা, এই যে মাঝের যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় তার কৌণিক বেদ। বুঝতে পারলি? আমি এখান থেকে কৌণিক বেদ নেবো না এখান থেকে নেবো, দুটোই তো আলাদা আলাদা পয়েন্ট, তো এদের দুজনের গড় নিয়ে নিলাম মাঝের পয়েন্টটা। একদম মাঝের পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেল করে থাকবে সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমি কৌণিক বেদ। তো এই কৌণিক বেদ বের করার জন্য এই ছবিটাতেই দেখ, শুধুমাত্র এইটুকুর দিকে তাকা, এইটা, এইটা আর এইটা, দেখতে পাচ্ছিস ট্রায়াঙ্গেলটা? দেখতে পাচ্ছিস তো? এই থিটার মানটা কিন্তু খুবই ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র, মানে এগুলো দূরে দূরে দেখেছি, প্রায় এই সব জায়গায় পরিপাতিত হয়েছে। তাহলে থিটার মান একদম ছোট। আর যদি থিটার মান ছোট হয় তাহলে থিটা ইকুয়াল টু আমি লিখতে পারবো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। পারবো? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাও যদি না পারিস তবে এটা দেখ, থিটাকে তুই ট্যান থিটাও বলতে পারিস যখন থিটা খুব ক্ষুদ্র হয়, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার শান্তি, ব্যাস। এক্সের জায়গায় এক্সএন বলে দিলাম এটাকে আমি। এক্সএন এর ভ্যালু তুই বের করেছিলি ডিএন ল্যামডা বাই 2d করেছিলি, আর নিচে আবার একটা ডি আছে, কি বেরালো এটা? এন ল্যামডা বাই 2d বেরালো। এটা হচ্ছে তার কৌণিক বেদ। ঠিক আছে? এবার মনে কর তোকে বললো পরপর দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে কৌণিক বেদ কত? তাহলে পরপর দুটো ব্রাইট ব্যান্ড মানে একটা হচ্ছে এনতম ব্রাইট ব্যান্ড আর একটা হচ্ছে n+1তম। ওখানে বসাবো n+1 ল্যামডা বাই 2d। তাহলে পরপর দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে ডিফারেন্স কত হবে? এইটা মাইনাস এটা, কি আসবে রে? ল্যামডা বাই 2d আসবে। ডিরেক্ট এটাকে মুখস্থ রেখে দিবি ল্যামডা বাই 2d। কীভাবে মুখস্থ থাকবে? ঝালর প্রস্থ মুখস্থ আছে আমার, ডি ল্যামডা বাই 2d, ডিটাকে বাদ দিয়ে দেবো ল্যামডা বাই 2d। বোঝা গেছে? এই হচ্ছে তোদের কৌণিক বেদের রাশিমালা। আচ্ছা, এবার বের কর উদাহরণ। বই দে আমাকে একটা।
এত কথা চেপে রেখেছিলি ভিতরে তোরা। দাঁড়া একটু বের কর, পেজ নাম্বার 733। এটা নতুন না পুরাতন রে? নতুন। নতুন বই, পেজ নাম্বার 733, উদাহরণ 7, এইচএস 2013-তে এসেছে। পেয়েছিস? 33। পেজ নাম্বার 733, উদাহরণ 7, 2013-তে এসেছে, দেখ। পেলি? আচ্ছা দেখ, কোশ্চেনটাতে যাওয়ার আগে একটু শুনে নে। ইয়ং এর যে উদাহরণ 7 2013-তে এসেছে, দেখ। আচ্ছা আমি পয়েন্ট বলে দিচ্ছি, শোন। পয়েন্ট হচ্ছে 6.4.2, এগুলোর উদাহরণগুলোতে চলে যা, না হলে আশেপাশে আপাতত দেখ। এইখানে যাওয়ার আগে একটুখানি বলি, শোন। ইয়ং এর যে ব্যতিচারটা আমরা দেখাচ্ছিলাম, দ্বিরেখাচিত্র পরীক্ষার ব্যতিচার, এখানে তৈরি হয়েছিল সেন্ট্রাল ব্যান্ড, তাই না? ব্রাইট, তারপরে ডার্ক, ব্রাইট, এইভাবে তৈরি হচ্ছিল সব। অল্টারনেটিভলি নিচেও কিন্তু তৈরি হচ্ছিল ডার্ক, ব্রাইট, ডার্ক, বুঝতে পারছিস তো? আমি এটাকে সেন্টার বলে দিচ্ছি। এরকমভাবে ওপর নিচে তৈরি হচ্ছিল। এটাকে আমি গ্রাফিক্যালি, মানে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ছবিটাকে এরকমভাবে আঁকবো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দেখিয়ে দিবি। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, মানে এই পয়েন্টটা। এখান থেকে এদিকে যাবো ডার্ক ব্রাইট পাবো, এদিকে যাবো ডার্ক ব্রাইট পাবো। তো বোঝানোর জন্য গ্রাফটাকে এরকমভাবে দেখানো হচ্ছে। এটা হলো ব্রাইট, এটা ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, বুঝতে পারছিস তো? এতে করে সুবিধা কী হবে দেখ, অঙ্কটা করবো তখনই বুঝতে পারবি, এরকমভাবে হবে। তো যতগুলো আমার প্রয়োজন ততগুলো করবো। আর সবগুলো কিন্তু সেম লেন্থের করবি, ছোটো বড়ো করবি না, মোটামুটি যেন সেম লেন্থেরই হয়। তার কারণ হচ্ছে সবগুলোর ব্রাইটনেস সেম আর সবগুলোর প্রস্থ সেম, ঠিক আছে? এবার কোশ্চেনটা তাই বলতে চাইছে যে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থ 2.0 মিলিমিটার। ঝালর প্রস্থকে কী দিয়ে প্রকাশ করি? ওয়াই দিয়ে। এটা বলেছে 2.0 মিলিমিটার। ওকে। নবম উজ্জ্বলপটি আর দ্বিতীয় অন্ধকারপটি এর মধ্যে দূরত্ব কত? নবম উজ্জ্বলপটি আর দ্বিতীয় অন্ধকারপটি, দেখ নবম উজ্জ্বলপটি কোথায় আছে? এটা কত নম্বর উজ্জ্বলপটি? 0তম উজ্জ্বলপটি। এটা 0, এটাকে 1 বলবি না, ঠিক আছে? 1 নম্বর উজ্জ্বলপটি এটা, 2, 3, 4, 5, 6, 7, 8, আরও হবে 9। এটা হচ্ছে 9 নম্বর উজ্জ্বলপটি, ঠিক আছে? তাহলে এইভাবে আঁকতে গেলে আমার সুবিধা হবে, কোথায় আছে খুঁজে বের করে নেবো। আর একটা বলেছে দ্বিতীয় অন্ধকারপটি, তাহলে এরপরে প্রথম অন্ধকারপটি এটা। আবার বলিস না 0তম অন্ধকারপটি, অন্ধকারপটি 0তে নেই, এটা প্রথম অন্ধকারপটি। তারপরে দ্বিতীয় অন্ধকারপটি হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এটা দ্বিতীয় ডার্ক আর এটা 9 ব্রাইট। এবার তোকে বলেছে এদের মধ্যে দূরত্ব কত হবে। তুই জানিস পরপর দুটো ব্রাইটের মধ্যে ডিস্টেন্স ওয়াই, ফ্রিঞ্জ উইথ, তাই না, ঝালর প্রস্থ। বা পরপর দুটো ডার্কের মধ্যে ডিস্টেন্স ওয়াই, যে কোনো একটা দিয়ে স্টার্ট কর। পরপর দুটো ব্রাইট, একটা ওয়াই, দুটো ওয়াই, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, টোটালি 7টা ওয়াই হলো। তারপরে এখানে দেখ অর্ধেক হয়ে গেছে, মানে 7.5 ওয়াই হচ্ছে 7.5। বোঝা যাচ্ছে কি? আরেকবার বলি, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ডিস্টেন্সটা কত দূর হচ্ছে আমি মেজার করবো। এই ডিস্টেন্সটাকে ডট ডট দিয়ে বাড়িয়ে রাখলাম। পরপর দুটো ব্রাইটের মধ্যে মানে একটা ঝালর প্রস্থ, যাকে ওয়াই বলবো। একটা ওয়াই, দুটো ওয়াই, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, আর এখান থেকে পুরোটা 8টা হতো, কিন্তু এখানে হাফ আছে, তার মানে 0.5, 7.5 হয়ে গেল, 7.5 ওয়াই হয়েছে। কেউ যদি বলতি না আমি ডার্ক ব্রাইট দিয়ে শুরু করবো, ডার্ক ব্রাইট দিয়ে শুরু করবো, কর। এই যে পরপর দুটো ডার্ক, একটা ওয়াই, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, এই যে দেখ 7.5টা, বুঝতে পারছিস তো? তাহলে এইরকমভাবে ডিস্টেন্স মেজার করবো, এইরকম ধরনের ছবি আঁকতে গেলে আমার সুবিধা হবে। 7.5 ওয়াই, 7.5 থাক, আর ওয়াইয়ের মান তো বলে দিয়েছে তোকে, 7.5 দুগুণে কত রে? 15 মিলিমিটার। হ্যাঁ, এটা 0.2 ছিল, আচ্ছা 2.0, তাহলে 15 মিলিমিটার, বুঝতে পারলি? আর 15 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করেছে 1.5, দরকার থাকলে করবি, না দরকার থাকলে ছেড়ে দিবি। বুঝতে পারলি কিনা প্রবলেম কী করে সলভ করবো? আচ্ছা, এই ধরনের আর একটা প্রবলেম দিই।
আচ্ছা চলাই ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা প্রবলেম সেট 1, একটা দুটো বেশি না। প্রবলেম সেট 1 বের করেছিস? ওই দেখ 11 নম্বর যে প্রবলেমটা, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি একবার শোন। ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান পেয়েছিস? হ্যাঁ কর, এই অঙ্কটা কর তো দেখি তোরা নিজেরা, যা কনসেপ্ট করলি তার উপর ডিপেন্ড করে কর। দেখ যাদের হলো না তাদের জন্য বলে দিচ্ছি শোন। কোশ্চেনে বলা আছে যে কেন্দ্রীয় চরমপটি থেকে, চরমপটি বলেছে তাই তো, বুঝে নিতে হবে ওটা কেন্দ্রীয় চরমপটির কথা বলছে। কেন্দ্রীয় চরমপটি মানে কোনটা রে? একদম জিরো। এখান থেকে 5 নম্বরের কথা বলেছে। 5 নম্বর কোথায় আছে? 5 নম্বর উজ্জ্বল পটি। 1 2 3 4 5, ছবি আঁকানো দরকার নেই, 5টা উজ্জ্বল পটি মানে 5y, তাই না? তার মানে তোকে এখন বের করতে হবে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 5y, এটা বের করতে হবে। তো 5y এর জন্য y দরকার আছে তো রে, y তো দেওয়া নেই এখানে, আগের কোশ্চেনে y ছিল। y না দেওয়া থাক, y এর জন্য যে ডেটাগুলো দরকার অর্থাৎ d lambda by 2d সেটা দেওয়া আছে। এটা আজকেই পড়লাম আমরা, y = d lambda by 2d। আচ্ছা এখানে অনেকে যেটা ভুল করছিস, ক্যাপিটাল ডি হচ্ছে ছিদ্র এবং পর্দার মধ্যে দূরত্ব, মানে ক্যাপিটাল ডি হচ্ছে এখানে 80 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল ডি এর জায়গায় তুই বসালি 80 সেন্টিমিটার। ল্যামডা তো বুঝে গেছিস 6000 অ্যাংস্ট্রম। এই 6000টাকে সেন্টিমিটারে কনভার্ট কর, 10⁻⁻8, ঠিক আছে? সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। বাই 2d, 2 রাখলাম, আর ডি এর মান কত দেওয়া আছে? ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান 0.02 সেমি, ঠিক আছে? হ্যাঁ আমি এটাই জানতে চাইছিলাম তখন থেকে, আমি লিখে যাচ্ছি এই কারণে যাতে এরকম ধরনের প্রশ্ন তোরা বলিস। এখানে 2টা যে লিখলাম, এই 2টা কি আলাদা কোনো সংখ্যা? 2d মিলে একটা সংখ্যা, মানে 2dর মান দেওয়া আছে 0.02, তাহলে এটা 0.02 সেন্টিমিটারই আছে না? ব্যাস, তাহলে ক্যালকুলেট করে নিবি, এখান থেকে আনসার হয়ে গেল। বুঝতে পারলি না? 6 ইন্টু, হ্যাঁ তাই হচ্ছে, 6 × 10⁻⁻5 হচ্ছে। ঠিক আছে রে, চল করে নে এই টাইপের প্রবলেমগুলো বাড়ি থেকে চেষ্টা করিস। 5, আচ্ছা তুই শুধু y বের করেছিস, পরে তোকে বলেছিল কেন্দ্র থেকে পঞ্চমের বের করো, তো পঞ্চম করতে গেলে 5y করতে হবে, ঠিক আছে? শুধু জালার প্রশ্ন বললে তোরটা ঠিক ছিল। বল কিছু সমস্যা আছে? আছে মনে হচ্ছে, বল। হ্যাঁ আচ্ছা 5yটা ভুল করেছিলি? ও 5ই হচ্ছে, দেখে নে, কেন্দ্র থেকে প্রথম উজ্জ্বল পটি 1টা 2টো 3টা 4টা 5টা, এটাই তো 5 নম্বর। 1 2 3 4 5, 5 ব্রাইট, 5y হচ্ছে। মিলেছে কি? ঠিক আছে। আচ্ছা শুন, একটু জ্ঞান দিয়ে দিই তোদেরকে, ভালো করে শুনে নে। হয়ে গেছে, সবার হয়ে গেছে তো? একটু ভালো করে শুনে নে কথাগুলো যেগুলো বলছি আমি আজকে। তোরা যেভাবে পড়ছিস তার উপর ডিপেন্ড করে আমি বলছি। গতবার সিনিয়র দাদা দিদিরা যদি চেনা জানা থাকে, তুই একটু ওদের সাথে কথাবার্তা বলবি যে কিভাবে প্রিপারেশান নিতে গেলে ফিজিক্সে কি করা যায়, ঠিক আছে? এই কথাবার্তাগুলো একটু বলবি, তাহলে আইডিয়া পাবি, মানে ভয়টা অন্তত ঢুকবে ভেতরে যে কিভাবে কি পড়তে হবে। যেভাবে পড়ছিস, ব্যাচের মধ্যে কয়েকজন আছে, নাম নিব না, কয়েকজন আছে খুব ভালো লাগছে পড়াটা, লেখাটাও ঠিকঠাক লিখে দিচ্ছিস, পড়ছিসও ঠিকঠাক, কোশ্চেনের আনসারগুলো ঠিকঠাক করে নিচ্ছিস। কিন্তু বাকি যারা করছিস, দেখ যারা ভালো করছিস তারাও যে খুব ভালো রেজাল্ট করে নিবি, 90 পার করে যাবি তাও না। যা পড়াশোনা করছিস তাতে যে 90 পার করে যাবি তাও করবি না, কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, খুব ভালো পড়াশোনা করে আমার কাছে প্রত্যেক দিন প্রত্যেকটা পড়া দিয়ে 70-এর কাছে যেতে পারবি, একদম বাস্তব কথা। আমি তোদের 70-এর বেশি প্রিপারেশন করাতেই পারবো না, এটা আমার মানে ড্রব্যাক, যে কোনো টিচারের একটা ড্রব্যাক, যে 70-এর বেশি তোকে নাম্বার তুলে দিতে পারবে না। 70-এর উপরে যদি নাম্বার তুলতে হয় তাহলে তোকে খাটতে হবে। খাটনিটা কেমন? নিজেকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। এক্সট্রা অর্ডিনারি ইন দ্য সেন্স যে জন্ম থেকে হয়ে আসবি তা না, ওপেন মাইন্ডেড হতে হবে। ধর আমি এই অঙ্কটা করে দিলাম, আর এই অঙ্কটাতে ওয়াইয়ের ভ্যালু নাই, d lambda by 2d, ঠিক আছে? এবার তোর মাথায় আসলোই না স্যার তো এটা ওয়াই করে দিল, ওটা কী করে করবো, ওয়াই দেওয়া নাই, ভাবতেই পারলি না, তাহলে তোর হলো না। এইরকম চিন্তা ভাবনা যেন তোর মাথাতে আসে, এইটা যখন তুই চিন্তা ভাবনা মাথায় ঢুকে যাবে তখন তুই 80 ক্রস করতে শুরু করবি। বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? শুধুমাত্র ধারাবাহিকভাবে যেটা পড়ছি পড়ে আসছি ওটাতেই করে নেবো তাতে কিন্তু হবে না, কারণ ফিজিক্সের ডাইভার্সিটি অনেক। তুই পড়ে যাচ্ছিস তো গোটা বছর পড়বি, দেখবি এক্সাম হলে গিয়ে খুব বেশি হলে কয়েকটা থিওরি কমন পাচ্ছিস, বাকি সব আনকমন, কোশ্চেন পুরোটাই আনকমন। আর তখন বলবি যে স্যার কী প্রিপারেশন করালো, কোনো স্যারই ঠিকমতো প্রিপারেশন করাতে পারবে না, কারণ আমি যা পড়াবো তার মধ্যে থেকে আসবে, তার কনসেপ্ট ইউজ করে আসবে, সেম জিনিস আসবে। ধর আমি অঙ্কটা করাইনি, আমি শুধু এটা করি ছেড়ে দিয়েছি,
তার মানে কি আমি এটা কভার করাইনি? কভার করেছি, তোর ব্রেনটা খাটেনি ওই জায়গায়, বুঝতে পারলি তো? এটার পরিবর্তে আর অন্য কিছু থাকতে পারে, অন্য কোনো কিছু ধরন আসতে পারে। তো এরকম এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড যদি থাকে তবে তুই 80 ক্রস করতে পারবি, 80 90 তো বলছি না এখনো, ঠিক আছে? এবার এগুলো তুই ক্রস করবি কী করে? ফিজিক্সে তো এমন না যে 14-15টা কোশ্চেন ব্যাংক নিলি, কোশ্চেন সলভ করছি, কোনো না কোনো একটা থেকে পেয়েই গেলাম, এমনটা কিন্তু হবে না, বর্তমানে তা হচ্ছে না। বর্তমানে একদম পুরোপুরি কনসেপচুয়াল, আর সিবিএসসি বোর্ডে যেমন হয় পুরোপুরি কনসেপ্টের উপর ডিপেন্ড করে জটিল, সেই রকম দিচ্ছে। গতবার যারা পরীক্ষা দিয়েছিল আমার ব্যাচে কয়েকজন ছিল যথেষ্ট ভালো, 95 ক্রস করার কথা 75-85 পেয়ে থেকে গেছে, বুঝতে পারলি? যথেষ্ট লেভেলের, তারপরেও কিন্তু এরকম করেছে। তোদের মধ্যে কেউ কেউ আছে যারা যথেষ্ট অ্যাভারেজ পড়াশোনা করছিস, তাহলে তাদের অবস্থা বা হয়তো 50 ক্রস করবি, 52 ক্রস করবি, এটা 4th সাবজেক্ট হয়েই থেকে যাবে। আমি সিরিয়াস কথা বলছি, আর অপমান করেই বলছি তোদেরকে, যা পড়াশোনা করছিস তার উপর ডিপেন্ড করেই বলছি। 50, 52 এরকম নাম্বার পাবি, প্র্যাকটিক্যালের নাম্বারটা পাবি, ওটার জন্য কিছুটা বাড়বে, তাছাড়া আর বাড়বে না। এরকম যদি পড়াশোনা করিস, শুধু ধারাবাহিক পড়াশোনা করিস না, আমি যা পড়াচ্ছি তার বাইরে পড়িস, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টে যতটা সময় দিস একে 3 গুণ সময় দিবি, বারবার আমি এটাই বলি, 3:1 রেশিও মেনটেন করবি। কোনো একটা সাবজেক্ট ধর 1 ঘন্টা পড়ছিস, 1 ঘন্টা তো ওই সাবজেক্টটার যতটা প্রিপারেশন হয়ে যাবে, এই সাবজেক্ট 3 ঘন্টায় সেটা তুই প্রিপেয়ার করতে পারবি। এরকমই, বলিস না জটিল কিছু, এই এরকমভাবেই তৈরি, সাবজেক্টটাই এটা, তাই না? তুই সায়েন্স নিয়েছিস এই কারণেই তো, যে আমি জটিল জিনিস পড়তে পারবো, আমি ভাবতে পারি, আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, বলে তুই সায়েন্স নিয়েছিস, নাকি মুখস্থ করে পার করে দিয়ে চলে আসবি। ক্লাস 10 পর্যন্ত যারা ভালো রেজাল্ট করে, ধর তুই ব্লক ফার্স্ট হয়ে গেছিস, আমি অপমান করছি না কাউকে যদি ব্লক ফার্স্ট থাকিস, তো ব্লক ফার্স্টও ধর হয়ে গেছিস, তার মানে এই না যে ফিজিক্স তোরা ভালো পেরিয়ে যাবি। যে ধর মাধ্যমিকে 10-2 পাস করেছে, কোনো মতে স্কুলে সায়েন্স পেলো, সে ভালো ফিজিক্স পারতে পারে, বুঝতে পারলি তো? তো এখানে শুধুমাত্র ওই নাম্বার তোলার উপর ডিপেন্ড করে যে ফিজিক্স ভালো পারবি তাও হবে না। তোর মধ্যে যদি ওপেন মাইন্ড থাকে, যে তুই সব রকমভাবে ভাবতে পারিস, তাহলে তুই ফিজিক্স পারবি, বুঝতে পারলি? ফিজিক্সের টিচারগুলোকে দেখবি, যদি ইউটিউবে ফলো করে দেখিস, কিছু কিছু টিচার থাকে দেখবি হ্যান্ড রাইটিং যথেষ্ট খারাপ, এমন হ্যান্ড রাইটিং মনে হচ্ছে হয়তো পড়াশোনা যেমন তেমন করেছে, কোনোদিনই করেনি, ওর নিজেকে এখন গর্ববোধ করছে, হ্যাঁ না? ধর এরকমও আছে, কিন্তু ওরা হয়তো পড়াশোনাতে অত ভালোও ছিল না, কিন্তু ফিজিক্সটাকে ভালো পারে, বুঝতে পারলি? আবার এমন অনেকে আছে যথেষ্ট ভালো হ্যান্ড রাইটিং, সব কিছু জিনিস আছে, কিন্তু ফিজিক্স পারে না। তো ফিজিক্স জিনিসটা ওই রকম না যে শুধুমাত্র মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিস মানে তুই ফিজিক্সের যোগ্য, মাধ্যমিকে যে খারাপ রেজাল্ট করেছে সেও ফিজিক্সের যোগ্য হতে পারে, বুঝতে পারলি ব্যাপারটা কী বলতে চাইছি? ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা কর, আর বাড়িতে নিজে থেকে পড়ার চেষ্টা কর। আমি 1 গুণ পড়াচ্ছি, তোরা বাড়িতে 2 গুণ পড়বি, আরও বই নিয়ে নিবি, আরও সোর্স আছে তো। আমি দোয়ারি বই তোদেরকে কিনেছি, সাঁতরার বই আছে, মহাদেব দাস খান আছে, বিভিন্ন জায়গা থেকে পড়, কোশ্চেনগুলো সলভ কর, কনসেপ্ট নয় আমার কাছ থেকে করলি, কিন্তু কোশ্চেন সব জায়গা থেকে সলভ কর। ওই ডাইভার্সিটিটা যখন পাবি তখন বুঝতে পারবি যে কোশ্চেনের লেভেল কী হতে পারে। ক্লিয়ার? আমার কাছে পড়ে কত মার্ক পাবি? 70। যে কোনো টিচারের কাছে পড়ে 70, তার বেশি কেউ তুলে দিতে পারবে না, কারণ ওরা কোশ্চেন প্যাটার্ন তৈরি করে 70 মার্ক বইয়ের মতো করে, আর বাকি যে 30 মার্ক যেটাতে কম্পিটিশন করায় সেটা নিজেদের কনসেপচুয়ালি দেয়, যে যার কনসেপ্ট আছে সে এই জায়গাটায় পাবে, বাকি এভারেজ সবাই 70-তে থেকে যাবে, বুঝতে পেরেছিস তো? পড়ে আসবি এইভাবেই, যা।